আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৩ জেলা। এখনও পানিবন্দী আছে ফেনীর ৬ উপজেলা। অপরদিকে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। বন্যা কবলিত ১৩ জেলায় ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ছাত্র সমাজ এগিয়ে এসেছে। উদ্ধারের পাশাপাশি ত্রাণ ও রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রোজিনা রোজির প্রতিবেদন। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ের পর ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যদিও গতকাল রাত থেকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ের পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু এখনও বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ২৬ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আস্তে আস্তে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ২০ লাখের বেশি মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান জানান, যে কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে প্রশাসন থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ৫০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ৮৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবকরা। সেই সঙ্গে জরুরি সহায়তার জন্য ১৫ লাখ টাকা, ৮০০ মেট্রিক টন চাল ও শিশু খাদ্য মজুত আছে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার প্রায় প্রতিটি গ্রাম। এতে তলিয়ে গেছে বসতবাড়ি, মাছের ঘের সহ ফসলি জমি। জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ১৮৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত এসব সাইক্লোন শেল্টারগুলোতে ৪,৯০৫ জন আশ্রয় নিয়েছে। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার রাত ১৫:১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার শোলনল ইউনিয়নের বুরবড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার ফলে শোষনল, পীরযাত্রাপুর, সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের শত শত ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয়। টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে যায়। চট্টগ্রামে প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। কর্ণফুলী, হালদা, শিকলবাহা, শিলক ও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে এলাকা প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ দুর্যোগ কবলিত হয়ে পড়েছেন। খোলা হয়েছে প্রায় ৪৭টি আশ্রয়কেন্দ্র। এতে আশ্রয় নিয়েছেন প্রায় ৬,০০০ মানুষ। জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সমন্বয় করছেন সেনাবাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন থেকে ২৮৫ মেট্রিক টন চাল ও ২০,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র সহ ৬টি নদীর পানি। শীতলক্ষ্যা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোনারগাঁও উপজেলার মেঘনা নদী বেষ্টিত নুনের টেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে ৮৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদীর পানিও অস্বাভাবিক হারে বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার আগাম সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙামাটি ঝুলন্ত সেতু। আজ সকাল থেকে ঝুলন্ত সেতু দিয়ে পারাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। চলতি বন্যায় জেলার বাঘাইছড়ি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০,০০০-এর মতো মানুষ পানিবন্দী রয়েছে। তবে আজ থেকে পানি কমতে শুরু করেছে। বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ খাবার সরবরাহ করছে।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারকে স্বাভাবিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। জেলায় চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। তাদের সহায়তায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। আজ জেলা সদরের গঞ্জপাড়া সহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। নতুন করে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার সহ ১৩টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৮,৮৭,৬২৯টি পরিবার। এর মধ্যে ২ নারী সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্তদের জন্য ৩,১৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সকালে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। এই সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পাশাপাশি ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে নতুন করে প্লাবিত হচ্ছে। আক্রান্ত হয়েছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার সহ ১১টি জেলার বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে জেলাগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে ৮,৮৭,৬২৯টি পরিবার এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪,৯৭,৫৩৫ জন। শুক্রবার সকালে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যেই ৩,১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই মুহূর্তে সর্বমোট 11টি জেলায় বন্যা প্লাবিত আছে। এই জেলাগুলোতে আমরা যে ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়েছি গতকাল পর্যন্ত, সেটা হচ্ছে যে সর্বমোট আমরা দিয়েছি ৩,৫২,০০,০০০ টাকা। আর চাল দেওয়া হয়েছে ২০,১৫০ মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ১৫,০০০ প্যাকেট। বন্যাক্রান্ত জেলাগুলোতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255-101115 নম্বর চালু রয়েছে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী ও অতি ভারী বৃষ্টি, সাগরের লঘুচাপ এবং মৌসুমী বায়ুর কারণে ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বিগত ২৪ ঘন্টায় লক্ষ্য করা গেছে যে নদ নদীগুলোর পানি অধিকাংশ স্থানে উজানে ৫০-৬০ সেন্টিমিটার করে হ্রাস পেয়েছে। বিশেষ করে মনু নদী মৌলভীবাজারের মনোরেলের ব্রিজ পয়েন্টে ৬৪ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে ৭৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। ফেনী গোমতী নদী কুমিল্লাতে ২৪ ঘন্টায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বর্তমানে সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত সময়ে নদ নদীর পানি ১৫ সেন্টিমিটার করে কমেছে। তো হ্রাস পাওয়ার সামগ্রিক ধারা শুরু হয়েছে।
দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা থাকলেও যে মাত্রায় বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক সমীক্ষা না থাকায় আকস্মিক ও প্রবল মাত্রার বন্যার জন্য প্রস্তুতি নেওয়াটা কঠিন বলে জানান তিনি। এছাড়া ভারতের বাঁধের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান প্রদানের ব্যবস্থা না থাকলেও উজানের পানি প্রবাহের তথ্য আদান প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। তবে ভবিষ্যতে এই সংক্রান্ত তথ্যাদিও আদান প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা রয়েছে। তবে আমরা উজানের যে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির তথ্য নিয়মিত ভিত্তিতেই আমরা ভারতের থেকে লাভ করে থাকি। বলা হয়েছিল যে আগামীতে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যেটা 1 থেকে 2 দিন পূর্বে পূর্বাভাস ছিল। তো দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আসলে যে সুনির্দিষ্ট করে যে কোন সময়ে যে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিটা হবে সেটা বলা হয় না। আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পূর্বাভাসই প্রযোজ্য নয় এবং মৌসুমী লঘুচাপজনিত এই সিস্টেমগুলো খুবই স্বল্পমেয়াদী। এটা হচ্ছে এটা তৈরি হয় কয়েকদিন থাকে এবং এটা প্রতি ঘন্টায় ঘন্টায় এটা সিস্টেমটা চেঞ্জ হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় উজানের ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতাও কমে আসবে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে সরকার স্বাগত জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর 010733004093। প্রেস উইং আরও জানায়, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে এবং প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে। শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান বলেছেন, দেশে গণহত্যা হয়েছে। এদেশের ছাত্র জনতা সেই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আজ দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায় সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলেও জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়িতে সুশীল সমাজের সাথে মত বিনিময়কালে তিনি এই কথা জানান। আজ খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। বিগত 15 বছরে পরিকল্পিতভাবে বিভিন্ন হামলার মাধ্যমে সংখ্যালঘুদের ভিকটিম বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের এই ঘৃণ্য খেলার অবসান হয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বক্তৃতা করেন। তারা জানায়, সাম্প্রদায়িক কারণে নয়, শেখ হাসিনা পদত্যাগ ও পলায়নের পর দেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা মূলত রাজনৈতিক প্রতিহিংসা, পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে সংঘটিত হয়েছে। গত 15 বছরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরের অভয়নগর, সুনামগঞ্জের সাল্লা, চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, খুলনার শিয়ালী, রংপুরের পীরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। শত শত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে, কিন্তু সে সকল ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি, বিচারও করা হয়নি। আওয়ামী লীগ সরকার বরাবরের মতো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে। অতীতে আমরা দেখেছি যে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে, এবারের ঘটনা সেরকম না।
রাজশাহীতে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের সড়কে অবস্থান নেয়। এই সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক নদীর পানির হিস্যার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। নীলফামারীতে ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল জেলা শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দুর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝিনাইদহ সাব রেজিস্ট্রার অফিস, বিআরটিএ অফিস ও পাসপোর্ট অফিসে দুর্নীতি বন্ধে মত বিনিময় ও নির্দেশনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে দুর্নীতিবাজ মন্ত্রী ও এমপিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত চাঁদপুরের শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের পরিবারের পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় শহীদ সাব্বিরের বাড়িতে তার বাবা মাকে সান্ত্বনা দেন ও পরিবারের খোঁজ খবর নেন। এ সময় পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। পরে শিক্ষার্থীরা শহীদ সাব্বিরের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বরগুনায় বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ ও ভক্তবৃন্দ। যে কোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্দির, ধর্মীয় উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান দিনরাত পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের আকরাবাড়ি পূজা মণ্ডপ, কালীবাড়ি সার্বজনীন মন্দির, খাজুরতলা সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন তারা। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা প্রতিহত করতে বগুড়ায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে স্থানীয় এলাকাবাসী। পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে সারা রাত হাতে লাঠি নিয়ে মন্দিরের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি শহর নাটোরে আইন শৃঙ্খলা বজায় রাখতে পাড়ায় মহল্লায় রাত জেগে চলছে পাহারা। শিক্ষার্থী, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল শ্রেণীর সাধারণ মানুষ পালাক্রমে পাড়া মহল্লার মন্দির ও ঘরবাড়ি রক্ষায় নিয়মিত পাহারা অব্যাহত রেখেছে। শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে সেজন্য সতর্ক রয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে দেশের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলির দেয়ালের প্রতিচ্ছবি। তরুণ হাতে আঁকা দেয়ালের গ্রাফিতিতে ছেয়ে গেছে এসব এলাকার দেয়ালচিত্র। আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ, তিতিক্ষা ও নতুনের স্বপ্ন দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওর ভিত্তিতে নুরুন নাহার লিজার ডেস্ক রিপোর্ট। মাগুরায় স্কুল, কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার ও শহরের বিভিন্ন স্থানের দেয়ালগুলোতে ছাত্রছাত্রীরা শহীদ শিক্ষার্থীদের স্মরণে আঁকছে ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকের ছবি। গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছবি আঁকতে দেখা যায় শহরের দেয়ালগুলোতে। কেউ দেয়াল ঘষে পরিষ্কার করে সেখানে রঙের প্রলেপ দিচ্ছে, আবার কেউ বা সেখানে আঁকছেন লাল সবুজের পতাকা। এতে করে তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের বিভিন্ন দেয়ালগুলো। মেহেরপুরে বিভিন্ন সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। যেখানে আগে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার ছিল, সেখানে এখন বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলাতে শুরু করেছে সেই দেয়ালের চিত্র। বরগুনা শহরের দেয়ালগুলো রঙিন হয়ে উঠেছে শিক্ষার্থীদের আঁকা নান্দনিক শিল্পকর্মে।
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়কের দুই পাশে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদী উক্তি, আন্দোলনের স্লোগান ও প্রতিবাদী গ্রাফিতি সহ নানা রকম সচেতনতামূলক বার্তা। শিক্ষার্থীদের এই শিল্পকর্ম প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষ ও পথচারীদের। দিনাজপুর জেলার বিভিন্ন দেয়ালগুলোতে শোভা পাচ্ছে স্বৈরাচার বিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রকর্ম। জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই চিত্রকর্মগুলো আঁকার কাজ করছেন। চিত্রকর্মগুলোতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সময়ের ছাত্র জনতার আন্দোলন, স্বৈরাচার বিরোধী স্লোগান, সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগান ও আগামী নতুন বাংলাদেশের চিত্র ফুটিয়ে তুলছেন। নাটোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কন অব্যাহত রয়েছে। শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পাড়া মহল্লার অলিগলির দেয়ালগুলোতে রাঙিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। তারা দেয়ালে দেয়ালে প্রতিবাদী স্লোগান, দেশপ্রেমের জাগ্রত প্রতীকের ছবি, বিভিন্ন মনীষীর উক্তি তুলে ধরছে, যা নাটোরের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। নুরুন্নাহার লিজা, বাংলাদেশ টেলিভিশন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 4টি প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় জেলার জীবননগর বাজারে মেয়াদ উত্তীর্ণ মূল্যবিহীন পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি সহ বিভিন্ন অপরাধে 2টি ফার্মেসি ও 2টি মুদি দোকানিকে জরিমানা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের 3 নেতাকর্মীর নিহতের ঘটনায় সাবেক 2 এমপি, মন্ত্রিপরিষদ সচিব সহ 463 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 450 জনকে আসামি করে পৃথক 3টি হত্যা মামলা করা হয়েছে। এই 3টি মামলায় মোট আসামি করা হয়েছে 913 জনকে। প্রতিটি মামলায় সাবেক এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি ও জেলা আওয়ামী লীগের সভাপতি KM হোসেন আলী হাসানকে আসামি করা হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের মহাসড়কে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত ও 4 জন আহত হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আজ সকালে কানসাট বাজার থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুত বেগে দাইপুকুরিয়া মোড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ট্রাকটি শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা 6 শ্রমিকের 2 শ্রমিক শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ ফানু ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু নিহত হয়। দেশ ও জনপদের সংবাদ আয়োজন এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 8টায়। দেখার আমন্ত্রণ। খোদা হাফেজ।